নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। সঙ্গে রয়েছি আমি দৃষ্টি। দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই 26-এর নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি যে উত্তপ্ত হয়ে উঠেছে তার বলার অপেক্ষাই রাখে না। তবে এই পুরো ভোটে বামেদের রোড ম্যাপ কি হবে, এ নিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য মহাশয়। অশোকবাবু, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করব, আপনি কেমন আছেন? ভালো আছি। শিলিগুড়ির প্রাক্তন মেয়র হিসেবে শহরের আজ যে অবস্থা, বাম আমলের তুলনায় কতটা উন্নতি হয়েছে আর কতটা অবনতি হয়েছে, কি বলবেন? প্রথমে বলছি, নির্বাচনটা তো পুরো নির্বাচন না, নির্বাচনটা তো বিধানসভা নির্বাচন। তো একটাই আমি বলবো যে শিলিগুড়ির সব মানুষই স্বীকার করেন, আমি এতদিন মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, বিধায়ক ছিলাম, এসডিডি এর চেয়ারম্যান ছিলাম, কিন্তু সবাই স্বীকার করে শিলিগুড়ির যা উন্নতিটা হয়েছে এই সবটাই বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে। বিশেষ করে আমি যখন মন্ত্রী ছিলাম তখন অনেক বেশি উন্নতি হয়েছে, যখন মেয়র ছিলাম অনেক বাধার মধ্যেও অনেক কাজ আমরা করেছি। এবং সেটা কিন্তু শুধু যারা বামপন্থী মানুষ তারাই বলেন তা না, এমনকি রাজনীতি করেন না এমন মানুষ, এমনকি যারা তৃণমূল কংগ্রেস বা বিজেপির সমর্থক তারাও কিন্তু স্বীকার করেন সবটাও আমাদের বামফ্রন্ট সরকারের সময় এটা হয়েছিল। আপনি আপনি বললেন যে বাধার সম্মুখীন হতে হয়েছে, ঠিক কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে এবং আপনার মেয়রত্বের সময় কি কি সমালোচনার মুখে পড়তে হয়েছিল? সরকারের থেকে বাধা, প্রশাসন থেকে বাধা, এমনকি সেই বাধা কখনো কখনো শারীরিকভাবে বাধায় পরিণত হয়েছে। এমনভাবে হয়েছিল যে আমাদের যে প্রাপ্য, সেটা তো আমাদের দেশের তো ৭৪তম সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পর পৌরসভাগুলিকে বলা হয় শহরের একটা স্থানীয় সরকার, এবং সেখানে কিন্তু কোনো রাজনীতি দিয়ে কিন্তু কোনো শহরকে বিচার করা যায় না। কার দ্বারা পরিচালিত হচ্ছে, কোন পার্টির দ্বারা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারের, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে তাদের যে কোনো পার্টি যে কোনো পৌরসভা পরিচালনা করুক না কেন, তাদের কিন্তু নিরপেক্ষভাবে সহযোগিতা করাটাই হচ্ছে এটা একটা সাংবিধানিক নির্দেশ। কিন্তু আমার ক্ষেত্রে সেই নির্দেশ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সেই নির্দেশ পালন করে চলেনি। তারা বিভিন্নভাবে আমাদের প্রাপ্য টাকা আটকিয়ে দিয়েছে, বাধা দিয়েছে, রিলিজ করে দেয়। এমনকি আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল পর্যন্ত সেই সময় একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনিও নানাভাবে আটকিয়ে দিয়েছিলেন সেই সময়তে। তারপরে শুধু তাই না, তারা কোনো কিছুতেই যখন কোনো কিছু করতে পারে না, তখন আমাদের সভাতে যখন একটা বোর্ড সভা হচ্ছিল, তখন আমাকে লক্ষ্য করে ব্যাগ ছুঁড়ে মারা হয়েছিল। আমাকে রাস্তার মধ্যে একটা জলের কিছু ব্যাঘাত হয়েছিল, জল সরবরাহ একদিন, এমনকি রাস্তার মধ্যে শারীরিকভাবে আমাকে লাঞ্ছনা করারও চেষ্টা করা হয়েছিল। এত বাধার মধ্যেই তারপরে আমি বিভিন্ন সময় এটা দেখেছি যে আমি হয়তো ট্রাফিক নিয়ে মিটিং ডাকছি, সে পুলিশে কেউ থাকছে না। আমি কোনো জল নিয়ে মিটিং ডাকছি, হয়তো সেখানে প্রশাসনের কেউ থাকছে না। এরকম নানা ধরনের বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে। সেই বাধাকে উপেক্ষা করে, বাধার বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা উন্নয়নের কাজ করেছি, বিশেষ করে লাস্ট 6 বছর। আর তার আগে তো বামফ্রন্ট সরকার ছিল, তখন তো আমাদের সরকারের প্রচুর সহযোগিতা ছিল। শিলিগুড়িকে একটা বিশেষ গুরুত্ব সরকার, বামফ্রন্ট সরকার দিয়েছিল, সেই জন্য শিলিগুড়ির প্রচুর উন্নয়নের কাজ সে সময় হয়েছিল। তার মানে এটা নয় যে সব উন্নয়নের কাজ হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে। শিলিগুড়িতে বামেদের সাংগঠনিক দুর্বলতার দায় আপনার নেতৃত্বের সময় কি বর্তায়? অবশ্যই কিছু না, যদি যে দুর্বলতা থাকে, আমি এতদিন ধরে পার্টির নেতৃত্বে ছিলাম, এখন আমি সেরকমভাবে কোনো নেতৃত্বে নেই, কিন্তু আমি এতদিন ধরে পার্টির নেতৃত্বে ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি বিধায়ক ছিলাম, আমি মেয়র ছিলাম। স্বাভাবিকভাবে কিছুটা দায় তো আমার থাকেই। তো যতটা সম্ভব আমার সাধ্য মতো সেই কাজগুলো আমি করেছি। কিন্তু আমার যদি কাজ করার ক্ষেত্রে কিছু যদি ভুল ত্রুটি কোথাও থেকে থাকে, সেই দায়টা তো আমাকে নিশ্চয়ই নিতেই হবে, একেবারেই অস্বীকার করা যায় না কখনো। তৃণমূল বিজেপি উত্থানের পর বাম সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতা নিয়ে কি বলবেন? বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় আমরা টিকেছিলাম। 7 বার পরপর আমরা নির্বাচনে জিতেছি, বিধানসভাতে আমরা, লোকসভা নির্বাচনে জিতেছি, আমরা পৌরসভা নির্বাচনে জিতেছি, পঞ্চায়েতের নির্বাচনে জিতেছি। তো যদি একেবারেই ব্যর্থতা থাকতো তাহলে কি আমরা জিততে পারতাম? কখনোই আমরা জিততে পারতাম না।
কাজ করেছি বলেই তো আমরা জয়ী হয়েছিলাম। শেষে 2011 সালে আমরা নির্বাচনে আমরা যে পরাজিত হয়েছিলাম, সেটা তো তৃণমূল কংগ্রেস একা না। তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস, বিজেপি, মাওবাদী, নকশালপন্থী, এসইউসি, সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠী সব মিলে আমাদের পরাজিত করেছিল। এবং তার সাথে এমনও প্রচার করা হয়েছিল একটা যে এর পেছনে নানা বিদেশি শক্তিরও হাত ছিল। বিভিন্ন শক্তি তারা অনেকভাবে অর্থ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, মুসলিমদের মধ্যে ভীষণভাবে তারা বিভ্রান্ত করেছে। শিল্পায়ন করতে গিয়ে তারা আমাদেরকে নানাভাবে বাধা দিয়েছে। আমরা তো শিল্পায়ন করতে চেয়েছিলাম, কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছিলাম, আমরাই ভূমি সংস্কার করেছি, আমরাই 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তো আমরাই চালু করেছি, আমরাই কৃষকদের নাম বর্গাদারের নাম আমরা রেজিস্ট্রিকৃত আমরাই করেছি, আমরাই কৃষকদের উৎপাদিত ফসল নিজের গোলায় তোলাটাকে আমরা নিশ্চিত করেছি, আমরাই নিয়মিতভাবে প্রত্যেক বছর আমরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হতো, সরকারি বিভিন্ন শূন্য পদগুলিতে নিয়োগ হতো, আমরাই সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন নিয়মিত রিক্রুটমেন্ট হতো, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আমাদের সমিতিই চালু হয়েছিল। সুতরাং আমরা অনেক কাজ করেছি বলেই আমরা 34 বছর টিকেছিলাম। তার মানে এটা নয় আমরা সব কাজ করে ফেলেছি, না, সেটা কখনো হতে পারে না। অনেক কাজ করলেও মানুষের এক্সপেকটেশন, অ্যাসপিরেশনের অনেক পরিবর্তন হয়। সেই পরিবর্তন হয়ে মানুষের জন্য হয়তো আরও অনেক আমরা আরও বিশেষ করে আমরা শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর আমরা ভীষণভাবে জোর দিয়েছিলাম। কিন্তু আমাদের এমনভাবে বাধা দেওয়া হলো যে শিল্পায়নের কাজটাও খুব ব্যাহত হলো। বিশেষ করে এখান থেকে টাটা কোম্পানি চলে গেল, আরও এর ভয়ে অনেক শিল্প আর আসতে চাইলো না। এই বাধাটা দিয়েছে মূলত তৃণমূল কংগ্রেস দল। আজকের প্রজন্মের কাছে বাম রাজনীতি ক্রমেই কিন্তু আকর্ষণ হারাচ্ছে। এইটা কি নেতৃত্বের সমস্যা? না, বাম রাজনীতি আকর্ষণ হারায়নি। বাম রাজনীতি সারা পৃথিবীব্যাপী এখনও, এই যে নিউ ইয়র্ক যেখানে বলা হয় সবচাইতে ধনী শহর পৃথিবীতে, সেখানে যে কয়েকদিন আগে মেয়র নির্বাচন হলো, সেই মেয়র নির্বাচনে জোহরান মামদানি যে জিতল, সেই মামদানি কি এই যে বামপন্থী, সে নিজেকে বারবার করে বলছে আমি একজন সোশ্যাল ডেমোক্রেট, সমাজতন্ত্রে সে বিশ্বাস করে। এবং তার যে সবচেয়ে বড় পরামর্শদাতা আছেন এখনো পর্যন্ত, তিনি হচ্ছেন এই যে বার্নি স্যান্ডার্স, তিনিও একজন সমাজতন্ত্রী। সুতরাং পৃথিবীর বহু দেশে এখনও তো চীনের মতন দেশে, ভিয়েতনামে, লাওসে, কিউবাতে সমাজতন্ত্র তো টিকে আছে। এবং আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করছে সমাজতন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য, পারেনি। বামপন্থার কখনো কখনো বিপর্যয়, আমরা হেরে গেছি ঠিকই। 34 বছর সরকারে থাকলে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটা মানুষ করেছে। এইটা আমাদের ভুল ছিল না একেবারেই, আমরা এই কথা আমি কখনো বলি না। কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা অনেক কাজ করেছিলাম বলেই 34 বছর আমরা টিকেছিলাম। কিন্তু তার মধ্যে আমাদের যেটা ভুল ছিল, সেই ভুলগুলো যদি আমরা আরও সংশোধন করতে পারতাম, আমরা হয়তো আরও অনেক দিন ক্ষমতায় থাকতে পারতাম। আপনার কাছে শেষ প্রশ্ন, যে শিলিগুড়িতে বামেদের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় বাধা কি বা কারা, কি এই বিষয়ে কি মনে করছেন? রাজনৈতিক বড় বাধা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দুই দলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে আমাদের লড়াই করতে হবে। আর আমাদের থেকে এটা ঠিকই না একেবারেই, আমরা এই কথা আমি কখনো বলি না। কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা অনেক কাজ করেছিলাম বলেই 34 বছর আমরা টিকেছিলাম। কিন্তু তার মধ্যে আমাদের যেটা ভুল ছিল, সেই ভুলগুলো যদি আমরা আরও সংশোধন করতে পারতাম, আমরা হয়তো আরও অনেক দিন ক্ষমতায় থাকতে পারতাম। আপনার কাছে শেষ প্রশ্ন, যে শিলিগুড়িতে বামেদের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় বাধা কি বা কারা, কি এই বিষয়ে কি মনে করছেন? রাজনৈতিক বড় বাধা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দুই দলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে আমাদের লড়াই করতে হবে। আর আমাদের থেকে এটা ঠিকই যে অনেক দিন আমরা সরকারে নেই, এবং প্রায় 15 বছর আমরা সরকারে নেই। আমাদের সেই সময়তে পঞ্চায়েত ছিল, পৌরসভা ছিল, তার মাধ্যমে মানুষের সঙ্গে একটা বিরাট সম্পর্ক ছিল, আন্দোলন সংগ্রাম ছিল। এখন আমাদের এটা দেখা যাচ্ছে রাজনীতিটা এখন ধর্মের নামে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা বাইনারি মেরুকরণ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি কোনোদিন ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের ছিল না। পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় একটা, পশ্চিমবঙ্গে কখনো ধর্ম বা জাতপাত নিয়েও রাজনীতি কখনো হয়নি।
পশ্চিমবঙ্গের রাজনীতি দেশের স্বাধীনতার পর থেকেই যেটা ছিল, দুটো শ্রেণীর মধ্যে ছিল। জমিদারের সঙ্গে জোরদারদের সঙ্গে কৃষকের লড়াই, মালিকের সঙ্গে শ্রমিকের লড়াই, পুঁজিপতিদের বিরুদ্ধে যে জনগণের যে লড়াই, এই লড়াইটাই ছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। এবং এটা 2011 সালেও আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল, এমনকি কংগ্রেসও, কখনো আমরা কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে, কিন্তু কংগ্রেসও কখনো কিন্তু কোনো এরকম একটা সাম্প্রদায়িক পার্টি ছিল না, বা কোনো মৌলবাদ তাকেও সমর্থন তারা কিন্তু কখনো করেনি। সব কংগ্রেসের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই আমাদের হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে দুটো ধর্মের মধ্যে মানে এই রাজনীতিটা বিভক্ত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে খুবই খারাপ। এই জায়গাতে আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, কিন্তু আমরা সব ধর্মের মানুষেরই সমান অধিকারে বিশ্বাস করি। আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না, কিন্তু ধর্মের মানুষের যে কোনো ধর্মাচরণ করার, সেটা তাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, তাতে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা এটা দেখছি যে ধর্মের নামে রাজনীতিটা এমন জায়গায় চলে যাচ্ছে, সেরকম জায়গাতে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াবার জন্যে আমাদের বিশেষভাবে আমাদের এই জন্যে আমরা এবারে খুব জোর দিচ্ছি নির্বাচন, খুব স্থানীয় স্তরে প্রচারের উপরে। অনেক স্থানীয় ইস্যুগুলি নিয়ে আন্দোলন করেছি মাঝখানে। এই কয়েক বছরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আমরা রাস্তায় থেকেছি, মানুষের যে কোনো বিপদে আপদে তাদের পাশে আমরা থেকেছি। আমাদের যুবদের নিয়ে, ছাত্রদের নিয়ে, কর্মসংস্থান নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে, শিক্ষার জন্যে, স্কুল বাঁচাও, এই সমস্ত নানা বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমাদের থেকে একটা অংশের মানুষ, ভোটার, তারা চলে গেছে। কিছু মানুষকে বিভ্রান্ত হয়েছে, কিছু মানুষ দেখা যাচ্ছে তৃণমূলকে ভোট দিয়েছে, কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এই মানুষদেরকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ এখন। বিশেষ করে উত্তরবঙ্গের নানা ধর্মের মানুষ, মুসলিম হতে পারে, গোর্খা, ট্রাইবাল যারা আছে, রাজবংশী আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, এরকম মানুষরা এক সময় এদের সমর্থনটা আমরা ভীষণভাবে পেতাম। চা বাগানের শ্রমিকদের সমর্থনটা আমরা ভীষণভাবে পেতাম আগে, এখন সেটা আমাদের কমে গেছে, অনেক কমে গেছে। এইটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেইটার উপরে আমরা সেই জন্যেই একটা বিভিন্ন জায়গাতে শুধু রাজ্যভিত্তিক একটা কর্মসূচি না, আমরা এবারে স্থানীয় ভিত্তিক কর্মসূচি, বিধানসভা ভিত্তিক কর্মসূচি, এলাকা ভিত্তিক কর্মসূচি, এইগুলোর উপরে আমরা এবার খুব বেশি জোর দেব। অবশ্যই আমাদের শিলিগুড়ি শহরের বিভিন্ন দাবি দেওয়া, গ্রামের যে দাবি দেওয়া, কৃষকদের দাবি দেওয়া, শ্রমিকদের দাবি দেওয়া, এই সমস্ত কিছু থাকবে। আবার তফসিলি জাতির, উপজাতির মানুষেরা, মুসলিমদের দাবি দেওয়া। এই যে মমতা ব্যানার্জি যে মুসলমানদের নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সবচাইতে যদি কেউ বেশি, সবচেয়ে বেশি যদি পুরো শব্দ পুরো সবচেয়ে বেশি গরিব হয়ে থাকে, তাহলে মুসলিমরা হচ্ছে সবচেয়ে বেশি গরিব। সুতরাং তাদের দিকে তাকানো দরকার। এখনও দার্জিলিংয়ে পাহাড়ের মানুষের অনেক সমস্যা আছে, চা বাগানের শ্রমিকদের প্রচুর সমস্যা আছে, তাদের মধ্যে অনেক শিক্ষিত হচ্ছে, ইয়ঙ্গার জেনারেশন গ্রো করছে। বিশেষ করে নগরায়নটা বাড়ছে এবং নগরে মানুষের চাহিদাটাও বাড়ছে, তার সঙ্গে ইয়ঙ্গার জেনারেশন, তরুণ প্রজন্মের মানুষের সংখ্যাটা অনেক বাড়ছে। তাদের দিকে আমাদের আরও বেশি তাকাতে হবে এবং তার সাথে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মেইন যদি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের আয়ের সৃষ্টি, রোজগারের সৃষ্টি করাটাই হবে আমাদের, যদি আমরা সরকারে আসতে পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। বর্তমানে এসআইআর প্রক্রিয়া নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে আপনি কি বলবেন? দীর্ঘ 23 বছর পর বাংলায় এসআইআর প্রক্রিয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে বিহারে হয়েছে ভোটের আগে, আর এবার আর কিছুদিন বাদেই কিন্তু বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায়, পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। বর্তমানে শুনানি প্রক্রিয়া চলছে। কি বলবেন, কতটা স্বচ্ছভাবে হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া? বিজেপির সবচাইতে বেশি বড় অন্যায় হচ্ছে, বিজেপি ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলি রাজনীতিকরণ করছে এবং এইগুলোকে বিজেপির একটা প্রকল্পেতে পরিণত করা হচ্ছে। এসআইআর হচ্ছে এরকম। এসআইআরটা সামারি রিভিশনটা তো প্রত্যেকবারই হয়। নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। সেই সাংবিধানিক সংস্থাটা এখন বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির কথায় চলছে। বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে, বিহারেও ঠিক চাইছিল পশ্চিমবঙ্গে বহু গরিব মানুষের নাম বাদ দিতে, মুসলমানদের নাম,
ট্রাইবালদের নাম, তফসিলি জাতির নাম, মতুয়াদের নাম, যারা গরিব মানুষ তাদের নাম ব্যাপকভাবে বাদ দিতে চাইছে। এবং বিজেপি মানুষকে এসআইআরের নামে ভীষণভাবে হয়রানি করছে। বিজেপির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষের মধ্যে একটা এই এসআইআর সম্পর্কে, এর আগে বিজেপি নাগরিকত্ব সম্পর্কে, এই যে সিএএ নিয়ে যেভাবে একটা ভীতির সৃষ্টি করেছে, ভয়ভীতির সৃষ্টি করেছে, আজকে এগুলোকে না বিজেপি একটা রাজনৈতিক প্রকল্পে পরিণত করছে। অ্যাজ ইফ আজকে এরা সাংবিধানিক সংস্থা, এরা না, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা বিজেপির একটা রাজনৈতিক সংস্থাতে পরিণত হয়েছে এবং বিজেপির কথাতে এরা চলছে। এবং নাগরিকত্ব বিষয়তে ঠিক একইভাবে আমরা কিন্তু এটা দেখছি। এবং বিজেপি তো দেশের ধর্মনিরপেক্ষতাটাকে স্বীকার করে না, তারা ধর্মনিরপেক্ষের তারা বিরুদ্ধে, এবং তারা দেশে তারা হিন্দু রাষ্ট্র তারা করতে যায়। মানুষকে এই কথা বলেই তারা বারবার ভোটে জিতে যাচ্ছে। কিন্তু বিজেপি সাধারণ মানুষের জন্য কী কাজ করছে? বিজেপি নির্বাচন লড়ুক না, বিজেপি নির্বাচন লড়ুক, তাদের পারফরমেন্স নিয়ে লড়াই করুক। দেশের মানুষ, শ্রমিক, কৃষক, গরিব মানুষের সমস্যাটা কী? যে আজকে শ্রম কোড নিয়ে 12 তারিখে ধর্মঘট ডাকা হয়ে যায়, 12 ফেব্রুয়ারি। শ্রমিকদের যে আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলনের অধিকার, সেটা পর্যন্ত বিজেপি কেড়ে নিতে চাইছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইগুলো নিয়ে বিজেপি আসুন না, বিজেপি তা করছে না। বিজেপি মানুষের একটা ধর্ম নিয়ে একটা আবেগ আছে ঠিকই, সেই আবেগটাকে অপব্যবহার করে, আবেগটাকে রাজনৈতিকভাবে ইলেকটোরালি নির্বাচনের স্বার্থে তাকে ব্যবহার করতে চায়। এমনকি ইডি, সিবিআই এগুলোকেও তারা মানে বিরোধীদের একটু শাস্তি দিলাম, বিরোধীদের একটা সবক শেখালাম, এরকমভাবে তারা এগুলোকে ব্যবহার করতে চাইছে। আমরা এই জন্যেই সম্পূর্ণভাবে বিজেপিকে যখন হারাবো, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে কিছু সুবিধা পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় সুবিধা পেয়ে যাচ্ছে দেখলাম তৃণমূলের কতগুলো দুর্নীতির জন্য, এবং তৃণমূলের অপশাসনের জন্য, এবং তৃণমূলের ব্যর্থতার জন্য বহু মানুষ তৃণমূলের উপরে ক্ষুব্ধ হয়ে তারা বিজেপিকে কি ভোট দিচ্ছে। আমরা বলছি তৃণমূলকেও হারাতে হবে, বিজেপিকেও হারাতে হবে, এবং তার জন্য সবচাইতে বেশি যদি মানুষ যদি কারোর উপরে যদি নির্ভরশীল থাকতে পারে, বিশ্বাস করতে পারে, সেটা হচ্ছে বামপন্থার উপরে। বামপন্থার উপরে কোনো পন্থা হতে পারে না সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। এই জন্য বামপন্থার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন।